এবার ইন্ডিয়ান ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে ভাইপোর ক্লাব ডায়মন্ড হারবার এফসি। এবার তো আইএসএল খেলারও কথা রয়েছে, কিন্তু খেলতে পারবে কি ভাইপো যে অবস্থায়। কিন্তু যখন ক্লাবটা ভাইপো চালাতেন, একেবারে ব্যক্তিগত একার ক্লাব, কোথা থেকে এসেছে ডায়মন্ড হারবার এফসির ফান্ডিং? বিগ বাজেটের এই টিমের আর্থিক উৎস কি? সবটা ফাঁস হবে এই প্রতিবেদনে। কারা স্পন্সর, কেন এত টাকা তারা ঢেলেছেন? এখন তো নিশ্চয়ই ঢালবেন না, এটা যে ভাইপোর ক্লাব ছিল তাই তো তারা টাকা ঢালতেন, কিন্তু কেন? আরো অনেক অনিয়মের সুযোগ পিসির সরকার করে দিয়েছিল ভাইপোকে, যাতে ভাইপো ক্লাবটা বেশ রাজকীয়ভাবে চালাতে পারে। সেসব নিয়েই দুর্নীতির ডায়মন্ড ছক প্রতিবেদন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, কি কি রহস্য রয়েছে এই অভিষেকের ক্লাব নিয়ে, সেটাই তো জানাবো। সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। একটা ক্লাব সঠিকভাবে চালানোর জন্য যে ফান্ডিং প্রয়োজন সেটা বিপুল, কোটি কোটি টাকার ব্যাপার, কোটি কোটি টাকার। ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকেও বেশি খরচের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। তাই তদন্ত দরকার। কারা টাকা ঢালতেন সেই স্পন্সরদেরও ডাকা দরকার। কোন পথে ফান্ডিং হয়েছে সেটা রহস্যময়। এই ক্লাবের নাম ভাঙিয়ে কোটি কোটি কালো টাকা সাদা হয়েছে বলে অভিযোগ। বিদেশেও পাচার হয়েছে নাকি? ম্যাচ ফিক্সিং হয়েছে কলকাতা ময়দানে, সেটা অবশ্য টাকা দিয়ে নয়, সেটা ভাইপোর গাজওয়ারি যথেষ্ট তার জন্য। টাকা পয়সার দুর্নীতির কথা তো বলবোই, তার আগে জানুন ভাইপোর ক্লাব কিভাবে সরকারি সম্পত্তিতে দখলদারি চালাতো। 1999 সালে সরকারি জমিতে তৈরি হয়েছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির এই যে মাঠ। গত 4-5 বছর ধরে এই মাঠেরই হাত বদল হয়ে যায় সম্পূর্ণ বেআইনিভাবে। এই মাঠটাকে ডায়মন্ড হারবার এফসি নিজেদের হোম গ্রাউন্ডে পরিণত করে। যা চকচকে নতুন ড্রেসিং রুম তৈরি হয়, দিনভর প্র্যাকটিসের নানা রকম সুযোগ সুবিধা। সরকারি জমির ওপরে তৈরি করা এই মাঠে কার্যত মানে একাধিপত্য ছিল ভাইপোর ক্লাব ডায়মন্ড হারবার এফসির, যার জেরে নিজেদের যে প্র্যাকটিস তার অধিকার হারিয়েছিল এই বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির যে নিজস্ব ফুটবল কোচিংয়ের যে সেন্টার রয়েছে। যাদের অধিকার, তারা মাঠে ঢুকতে পারেনি, ডায়মন্ড হারবার এফসি এটা চালাতো। এমনকি জানেন, এই মাঠে যদি আইএফের কোনো ম্যাচ থাকতো তাহলে আগে থাকতে চিঠি পাঠাতে হতো ভাইপোর অফিসে, তারপরে যদি তারা অনুমোদন দিত তবে সেখানে আইএফএ কোনো ম্যাচ করতে পারত। এখন নতুন সরকার এসে প্রথমেই এই মাঠ থেকে দখলদারি তুলে দিয়েছে, বন্ধ করেছে। এই অবৈধভাবে জবরদখল তুলে দিলেই তো হবে না, তার সাজাও তো দরকার। তদন্ত কি সেই পথে যাবে? এই দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন কি নেওয়া হবে? আশা করি নতুন সরকারের ক্রীড়া দপ্তর মন্ত্রী হয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, তিনি আশা করি তদন্ত করে ব্যবস্থা নেবেন। আমরা অপেক্ষা করব। কিন্তু টাকার উৎস সেটাও তো আমি জানাবো আজকে। কোথা থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ক্লাব, একেবারে নিজের। খবরের কাগজে হেডিং হতো ভাইপোর না সরি অভিষেকের ক্লাব বলে। তিনি কি করে একটা গোটা ক্লাবের মালিক হলেন বলুন তো? ক্লাব চালানোর খরচ তো প্রচুর, এই টাকার উৎসটা কি? এটা একটা 300 কোটি টাকার কোম্পানি। আমি যে তথ্য অনুসন্ধান করে পেয়েছি তাতে 300 কোটি টাকার কোম্পানি এই ক্লাবটা। আসলে ভারতে এরকম কোনো নজির নেই।
একজনের ছিল, বলবো তার কথা, তিনি আবার তৃণমূলের। তিনি অবশ্য মাফিয়া হিসাবে বেশি পরিচিত ছিলেন, কিন্তু ভাইপোর তো তেমন পরিচয় নয়। তিনি মুখ্যমন্ত্রী পিসি, মানে যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই বহিষ্কৃত পিসির এখন মুখ চুন করে থাকা ভাইপো, ডিম হামলার ভয়ে গুটিসুটি মেরে থাকা ভাইপো। একটা ক্লাব মাত্র 3 বারের সাংসদের পক্ষে চালানো সম্ভব? এই খেলোয়াড় নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ, কোচ নিয়েও কারা দেন, কেন দেন, অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। তারপরেই খোঁজ নিতে শুরু করি, আর খোঁজ নিতে গিয়ে দেখি রহস্য আর রহস্য। অভিষেক কেন এমন একটি ক্লাব বানাতে গেলেন, সেই রহস্যও আমি উদ্ধার করেছি, আপনাদের বলবো। সাধারণত রাজ পরিবারের লোকেরা নিজেদের ক্লাব বানাত, এটা ছিল বরাবর, গলফ ক্লাব ইত্যাদি তারা বানাতেন। এখন তাকে যারা চোর বলে, মানে আগে যুবরাজ, সেনাপতি এসব বলতো, তখনও তো যুবরাজ আসলে কোনো রাজত্ব ছিল না তার, তিনি তো সাধারণ একজন সাংসদ। তবে না, রাজ্য থেকে ডাইনিতন্ত্র অবসানের আগে পর্যন্ত তো তিনি ডায়মন্ড হারবারের রাজাই ছিলেন নাকি? এই রাজ্যের 42টা লোকসভা আসনে এত কাল ধরে এমন অনেকে সাংসদ হয়েছেন যাদের প্রচুর পয়সা, বিশাল বিশাল ধনীরা হয়েছেন, কিন্তু কারো একটা প্রথম শ্রেণীর ক্লাব চালানোর এলেম হয়নি। পিসি মুখ্যমন্ত্রী হলে ভাইপোরা কত কিছু করতে পারে বলুন তো। পাড়ার ক্লাব নয়, পাড়ার ক্লাব ছিল সকলের, এখনো আছে। প্রথম শ্রেণীর ফুটবল টিম, যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান 3 প্রধান ক্লাবকে টেক্কা দিয়ে ডুরান্ডে 2 নম্বর হয়েছিল 2025 সালে, আর এই 2026-এ লিগ চ্যাম্পিয়ন। এলেমটা বুঝুন, খরচটা বুঝুন। তাহলে এই ক্লাবের যিনি কোচ কিবু ভিকুনা, এই স্প্যানিশ কোচকে প্রথম কলকাতায় নিয়ে আসে মোহনবাগান। খুব বড় ক্লাব মোহনবাগান, আমরা জানি স্বাধীনতার আগে থাকতে মোহনবাগান ক্লাবের একটা ঐতিহ্য, নাম, তাদের আর্থিক ক্ষমতাও আছে, বিভিন্ন বড় বড় সংস্থার স্পন্সরশিপ আছে। তারা নাকি মাসিক 40 লাখ টাকা বেতন দিতেন কোচ ভিকুনাকে। ভাইপো বাবু পুরো নিজের উদ্যোগে সেই কোচকে ভাঙিয়ে নিয়ে চলে যান ডায়মন্ড হারবার এফসিতে। কত টাকা দিতেন? মাসিক 40 লাখ টাকার উপরে, শোনা যায় 60 লাখ টাকা দিয়ে তিনি কিবু ভিকুনাকে নিয়েছিলেন ডায়মন্ড হারবার এফসিতে। ভাবতে পারেন, সঠিক হিসাব তো কোথাও দিতে হয় না এইসব টাকার। আর তার যে টিম, সেই টিমের মূল্য ময়দানের লোকেরা বলেন 8 থেকে 10 কোটি টাকার। শুনতে না আশ্চর্য লাগে। এসবের পরেও সারা বছরের প্রশিক্ষণের খরচ আছে। কেমন এই ক্লাব একটু জানি। 2020 সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এর জন্ম হয়। মানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরে, খেয়াল রাখুন 2014 সাংসদ হলেন, 2019 সালে তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন, মানে 2019 সালের ভোটের পর, তারপরে তার ক্লাবের জন্ম হলো। এই ক্লাবের ভাইস প্রেসিডেন্টকে আকাশ বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের ওই ব্যানার্জি পরিবারেরই ছেলে। তিনি একবার বলেছিলেন যে এই টিম কেমন করে তৈরি হয়, সংবাদ মাধ্যমকে বলেছিলেন কোচের সঙ্গে আলোচনা করে, খরচ খরচা করে ফুটবলার বাছাই করি আমরা এই কোনো এজেন্টের ভরসায় টিম বানাই না। সেই সঙ্গে আমাদের উপযুক্ত পরিকাঠামো আছে, উপযুক্ত ক্লাব বাস, ক্লাবের সুইমিং পুল, সব কিছু আছে। এবং একটা টিমের মানে ভালো ফলের জন্য তো একটা ভালো মাঠ দরকার। আমি তো বললাম কোন মাঠকে হোম গ্রাউন্ড হিসেবে দখল করেছিল। এছাড়া ডায়মন্ড হারবারও একটা মাঠ আছে, সেটাও সরকারি জমিতে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব শুধু ওই প্রথম থেকেই ভালো মাঠ দিতে পেরেছে তা নয়, খেলোয়াড়দের থাকার জন্য
দামি নামি হোটেল। সারা বছর ওই আকাশ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ফুটবলারদের নিয়ে সুখী সংসার বানাতেই তো একটা হোটেল নেওয়া হয়েছিল যেখানে খেলোয়াড়রা থাকতেন। এতে নাকি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া খুব ভালো তৈরি হয়েছে, তার ফলেই তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাইকে টেক্কা দিয়েছে। এই এত কিছু করতে টাকা কোথা থেকে এলো? অভিষেক কি একা এত টাকা বিনিয়োগ করেছেন? তার তো এত টাকা নেই। তিনি যে হিসেব দেন ভোটের সময়, তাতে তো ক্লাবে বিনিয়োগের কোনো উল্লেখ নেই। আমি উল্টে পাল্টে প্রতিটি বছরের হলফনামা দেখেছি, তাতে নেই। লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে এই ক্লাবের কোনো যোগ নেই। তাহলে উইকিপিডিয়া বলছে এই ক্লাবটি চালায় একটি সংস্থা যার নাম ডায়মন্ড হারবার স্পোর্টস প্রাইভেট লিমিটেড। ক্লাব চালানোর জন্য একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে। এখানেই শেষ নয়, আরও কিছু তথ্য পেলাম। কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি আছে, সেটারও ঠিকানা ডায়মন্ড হারবার। এটা নাকি কলকাতারই এক বড় শিল্পপতির উদ্যোগে তৈরি এই কোম্পানি, আর সেটির অথরাইজড ক্যাপিটাল হচ্ছে 300 কোটি টাকা। এক বছর আগের হিসেব পেয়েছি, তখনই 225 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই যে কোম্পানিটা, এদের যে ডিরেক্টর রয়েছেন তাদের মধ্যে বন্দ্যোপাধ্যায় পরিবারের কারো নাম নেই, অথচ বলা হচ্ছে এই কোম্পানি নাকি চালায়। তবে কি এই কোম্পানি বেনামে টাকা দেয়? তদন্ত দরকার, গভীর তদন্ত দরকার, কারণ রহস্যজনক সব ব্যাপার বেরিয়ে আসছে। এটা কি আসলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের জন্য তৈরি যে স্পোর্টস প্রাইভেট লিমিটেড তার প্যারেন্ট কোম্পানি? এটাও তদন্ত করে দেখা দরকার। 300 কোটির এই সংস্থার কাজ কি? এই সংস্থার কাজ হচ্ছে ক্লাব পরিচালনা করা। এর সঙ্গে কি অভিষেক বাবুর কোনো যোগাযোগ রয়েছে? এই যে দামি সংস্থাটা, এই সংস্থাটার জন্ম কিন্তু 2014 সালে, মানে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার সাংসদ হলেন, তারপরেই এই প্যারেন্ট কোম্পানি তৈরি হলো। এই প্যারেন্ট কোম্পানির লোকজনকে ডাকা দরকার। অভিষেক তো দুর্নীতিতে বাংলার গর্ব না, লজ্জা। তিনি ভারতেরও লজ্জা, কারণ এই দেশে যত সাংসদ রয়েছেন, লোকসভা রাজ্যসভা মিলিয়ে তো 1000 খানেক, তাদের কারো এই রকম একটা ব্যক্তিগত প্রথম শ্রেণীর ফুটবল ক্লাব নেই। সব ঠিকঠাক থাকলে তো তাকে ভারতরত্ন দেওয়া উচিত, তা না হলে তো জেলে পাঠানো উচিত। পিসি মুখ্যমন্ত্রী হলে কি বেআইনি ভাবে বেনিয়মে একটা ক্লাব চালানো যায়? এই অভিষেকের মতোই, মানে আচ্ছা, অভিষেক কেন এরকম ক্লাব বানাতে গেলেন বলুন তো? বলুন, তারও একটা বড় রহস্য আছে, তৃণমূলের ভেতরের রহস্য। তার আগে একটা মজার জিনিস আপনাদের দেখাই। এই যে দেখুন, ভারতে অতীতে কোনো সাংসদ ফুটবল ক্লাব কি করেছিলেন? বড় ক্লাব? হ্যাঁ, তার নাম, সেই ক্লাবটির নাম চার্চিল ব্রাদার্স। ক্লাবের নাম চার্চিল ব্রাদার্স, আর মালিকের নাম হচ্ছে চার্চিল অ্যালেমাও। তিনি দক্ষিণ গোয়ার সাংসদ ছিলেন। 1990 সালে তিনি 18 দিনের জন্য গোয়ার মুখ্যমন্ত্রী হয়েছেন। কংগ্রেস করেছেন, নিজের দলও বানিয়েছেন। তিনি, অনেকে মাফিয়া বলতো, তবে আমি এইটুকু ঠিক যে উনি ধনকুবের অ্যালেমাও, বিপুল সম্পত্তি তার। তিনি একবার সিবিআই এর হাতে গ্রেপ্তারও হয়েছিলেন, সেটা হচ্ছে লুইস বার্জার ঘুষকাণ্ডে, তাকে জেল খাটতে হয়েছিল। সবচেয়ে মজার বিষয় হলো, চার্চিল ব্রাদার্সের মালিক চার্চিল অ্যালেমাও এখন এই তৃণমূলে। যোগাযোগটা ভাবুন। 2014 সালে তিনি তৃণমূলে যোগ দেন, তাকে দলে এনেছিলেন তখন রাজ্যের মন্ত্রী শ্রী শ্রী মদন মিত্র। মানে যোগাযোগগুলো ভাবুন।
তৃণমূলের টিকিটে দক্ষিণ গোয়ায় প্রার্থী হয়েছিলেন, হেরে যান, স্বাভাবিকভাবে হেরে যান এবং তৃণমূল ছেড়ে দেন। কি বিশ্বাসঘাতক সুবিধাবাদী বলুন তো। তবে 2021 সালে যখন তৃণমূল এই রাজ্যে বেশ শক্তিশালী হয়ে ক্ষমতায় এলো, তখন এই চার্চিল ব্রাদার্সের মালিক চার্চিল অ্যালেমাও আবার তৃণমূলে যোগ দেন। এখনো আছেন কিনা জানি না। তবে ডায়মন্ড হারবার এফসি এবং চার্চিল ব্রাদার্সের মধ্যে একটা ফারাক আছে। এখানে অভিষেক ও আকাশ বন্দ্যোপাধ্যায় একই পরিবারের দুই ভাই থাকলেও ক্লাবটা কিন্তু খাতায় কলমে পরিবারের নয়। আবার ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এইসব ক্লাবের অনেক কর্তা যারা তৃণমূল করেন এবং ক্লাব করেন, তারা এই ডায়মন্ড হারবার এফসিকে অনেক সাহায্যও করে। তা বলে এই ক্লাবটা কিন্তু তৃণমূলেরও নয়। দেখুন, কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের কোনো ম্যাচ থাকলে বা কোনো প্রচার হলে সেখানে কখনো দেখেছেন কোনো ক্লাব কর্তার ছবি দিয়ে বিজ্ঞাপন বানায়? কোনো ক্লাব কর্তার ছবি দিয়ে কোনো বিজ্ঞাপন খবরের কাগজে বা হোর্ডিংয়ে দেখেছেন? দেখেননি তো। কিন্তু ডায়মন্ড হারবার ক্লাবের মুখ, তিনি ডিফেন্ডার, তিনি স্ট্রাইকার, তিনি গোলরক্ষক, তিনি রেফারি, লাইন্সম্যান, সব কিছু তিনি। ক্লাব বাস থেকে শুরু করে ক্লাবের যে লোক সবেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার ভাইপো দেখতে হবে তো, একই রক্ত, এক গাছের ফল। মুখ্যমন্ত্রী থাকার সময় আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, আর কারো ছবি দেওয়ার কথা কখনো ভেবেছেন? 25শে বৈশাখ 22শে শ্রাবণে তাঁর ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় হতো। আর দলের প্রচারে শুধু নিজের ছবি না, বড় জোর ভাইপোর ছবি। এই যে ছবি কালচার সরকারে ছিল, সেটা ডায়মন্ড হারবার এফসিতেও ছিল। আর সেই সময় যত তেলমারা সংবাদ মাধ্যম, তারা এই ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ ছিল। 2025 সালে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারালো ডায়মন্ড হারবার এফসি। যদিও অনেক কিছু অভিযোগ আছে। সে কি তেল মশাই, সে কি তেল। কোনোদিন সংবাদ মাধ্যমের কোনো সংবাদ মাধ্যম কিন্তু খোঁজ নেয়নি টাকার উৎসটা কি। আপনারা ভাবুন, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বা অন্য কোনো বড় দল ভারতের, তারা কোনো ম্যাচের বা কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, তার জন্য এত শুভেচ্ছা বার্তার বিজ্ঞাপন পাওয়া যায়। দেখুন না, আপনাদের দেখাচ্ছি। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে উঠেছিল, যে ফাইনালে গোহারা হারে। ভাইপোর ক্লাব গোহারা হারে ফাইনালে। কিন্তু তার আগে দেখুন, যত বিজ্ঞাপন দেখাচ্ছি সবাই মূলত এই রাজ্যের, আসলে তারা বিজ্ঞাপন দিতে বাধ্য হতেন। তা না হলে পিসির সরকার রেগে যাবে। যে বিজ্ঞাপনের শুভেচ্ছার বহরটা দেখুন, ভাইপোর ক্লাব বলে কথা না। তাতে অবশ্য কাজ হয়নি, এত শুভেচ্ছা সত্ত্বেও 5 গোলে 6-1 গোলে হেরেছিল এই ফাইনালে। ও অভিষেক কেন ক্লাবটা বানালেন সেটাই তো বলা হয়নি। কলকাতায় দেখুন, বড় বড় দুর্গাপুজো মানে এতদিন পর্যন্ত কোনো না কোনো তৃণমূল নেতার নামে সেই পুজোটা। ববি হাকিমের চেতলা, অরূপ বিশ্বাসের সুরুচি, সুজিত বোসের শ্রীভূমি, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের ছিল একডালিয়া এভারগ্রিন, জেলখাটা পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন। দলের নেতারাই বলেন যে এরা সকলেই আসলে তৃণমূলের প্রজাস্থানীয় ছিলেন। সকল এই সাংসদ, নেতা, মন্ত্রী যারা ছিলেন সবাই প্রজাস্থানীয়। রাজ পরিবারকে তো আর পুজোর ক্লাব করলে মানায় না। তার জন্যই যুবরাজ সেনাপতি নিজে একটা ফুটবল ক্লাব বানিয়েছিলেন, তার নামে সংকল্প করে পুজো হতো। সেই ছবিও আপনারা দেখুন, যে একটা ক্লাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সংকল্প করে তার পুজো হতো। আমি না
আমি না খোঁজ নিচ্ছিলাম যে ভারতে এইরকম ক্লাব কর্তা রাজনীতিক কে কে আছেন। আমি তো ইন্টারনেটে সার্চ করলাম, সেই সার্চ রেজাল্টটা আপনাদের দেখাবো, আপনাদের চোখ কপালে উঠে যাবে। 6টি ক্লাবের খোঁজ পেলাম, যার 6টি তৃণমূলের কেউ না কেউ পরিচালনা করেন। 6টা ক্লাবেরই কর্তা হচ্ছেন তৃণমূলের কেউ কেটা, ছিলেন বা আছেন। সবার উপরে ডায়মন্ড হারবার, সব থেকে দামি কোম্পানি। 2 নম্বরে চার্চিল ব্রাদার্স। 3 নম্বরে আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রীর 2 ভাই অজিত এবং স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট মিলন সংঘ। পরের 3টি অরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং মদন মিত্রের বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব। এইসব ক্লাবের ভবিষ্যৎ কি? তৃণমূলটাই তো নেই প্রায়। সত্যি বাংলা লজ্জা পায়, কিন্তু খেলার মাঠে দেখতে গেলে তৃণমূল কিন্তু ভারতের গর্ব। একমাত্র এই দলেরই তো খেলা হবে, এই স্লোগানটা এই দলেরই তো মানায়। কিন্তু খেলতে গিয়ে এখন পা মচকে যাচ্ছে, মাঠের বাইরে থেকে ডিম এসে পড়ছে। মানে ভাইপো দেখুন না, মানে ভাইপো মানে ডিম আক্রান্ত অভিষেক এখন কেমন একটা কাঁচুমাচু মুখ করে ঘোরেন। সব মিলিয়ে ভাইপোর ক্লাব রহস্য ফাঁসের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।